যখন বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক করতে চাইছে কিংবা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতে চাইছে বাংলাদেশের বিষয়ে, এবং যে দেশটার সঙ্গে তাদের সবচেয়ে বড় স্থল সীমান্ত ৪,৫০০ কিলোমিটারের বেশি, যে দেশটায় প্রায় ২০ কোটি মানুষ বাস করেন, সে দেশটা স্থিতিশীল না হলে যে ভারত কিছুতেই নিরাপদ থাকতে পারবে না। ভারত এখন ২ বছর পার হওয়ার পর সেই মাথা ব্যথাটার একটা সমাধান চাইছে। এটা নিয়ে ভারত আর এখন কোনো লুকোছাপা করছে না বলেই কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পাওয়ার পরেই বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী একেবারে ঘোষণা দিয়ে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে ভারতে বাংলাদেশে দিল্লি পৌঁছে গেছেন এবং তারপর সরাসরি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশ বিষয়ে সাক্ষাৎ করেছেন। সেটাও দুদেশের সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে। কাজেই ভারত একটা সমস্যার সমাধান চায়, কিন্তু সেটা যে কিছুতেই শেখ হাসিনাকে বাদ দিয়ে নয়, শেখ হাসিনাকে বিপদগ্রস্ত করে নয়, শেখ হাসিনার ইচ্ছার বিরুদ্ধে নয়, সেটাও ভারত ভীষণভাবে পরিষ্কার করে ফেলেছে। এ অবস্থায় এখন যখন একের পর এক নানা ঘটনা ঘটে যাচ্ছে, তাতে শেখ হাসিনা যে ডিসেম্বরে দেশে ফিরবেন বলেছেন, ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন বলেছেন, সেটা যে অনেক হিসাব নিকাশ, অনেক রকম ভূরাজনৈতিক সমীকরণ মিলিয়েই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, ঘোষণাটা দেওয়া হয়েছে, সেটা আরও স্পষ্ট হয়ে উঠছে। দীনেশ ত্রিবেদী আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলাদেশ নিয়ে বৈঠক করছেন, সেদিনই আবার ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর, যিনি ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বটে, তিনি সাক্ষাৎ করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। বাংলাদেশ ভারত সম্পর্কটাকে কিন্তু 2024-এর আগস্টের পর থেকে আর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেখে না, দেখা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর থেকে সরাসরি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের তত্ত্বাবধানে। মানে ভারত সম্পূর্ণত বাংলাদেশ ভারত সম্পর্কটাকে 24-এর আগস্টের পর থেকে নিরাপত্তার লেন্স দিয়ে দেখতে শুরু করেছে, এবং ভারত মনে করছে যেই নির্বাচিত সরকারের জন্য তারা অপেক্ষা করছিল সম্পর্কটাকে স্বাভাবিকীকরণের জন্য, মানে শেখ হাসিনা দিল্লিতে আছেন, এই বিষয়টাকে পাশে রেখে যে সরকার একটা স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে পারবে, তারেক রহমান সরকার, বিএনপি সরকার, যেই প্রতিশ্রুতির কারণে তারা তারেক রহমানের বাংলাদেশ আসবার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশের সেনাবাহিনী সহ একমত হলো, এবং যেটাকে ভারত ভীষণভাবে সমর্থন দিল, যে কারণে তারেক রহমান নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী মোদী সবচেয়ে আগে উচ্ছ্বাস প্রকাশ করে তাকে ব্যক্তিগতভাবে ফোন করে ফেললেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যেদিন শপথ নিলেন, সেদিনই প্রধানমন্ত্রী মোদী তাকে দাওয়াতপত্র পাঠালেন স্ত্রী কন্যা নিয়ে ভারত সফর করার। সেই তারেক রহমান সরকার আসবার পরেও তিনি প্রতিশ্রুতি অনুযায়ী কিছুই করলেন না, এবং তিনি আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার যে প্রজ্ঞাপন ইউনূস সরকার জারি করে রেখে গিয়েছিল, সেটাকে আইনে পরিণত করলেন, এবং শেখ হাসিনার দেশে ফিরে যাওয়ার বা তার ন্যায় বিচার পাওয়ার কোনো ব্যবস্থা করলেন না। আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সারা দেশ জুড়ে যে ঢালাও মামলা চলছে, সে মামলার কোনো নিরসন করলেন না, কাউকে জামিন দেওয়ার ব্যবস্থা করলেন না, মানে আদালতটাকে রাজনৈতিকভাবে পরিচালিত হতে দিলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখলেন, শেখ হাসিনার দেশে ফেরার পথ রুদ্ধ করলেন। সেই তারেক রহমানের সঙ্গে যে আসলে ভারত সরকারের শেষ পর্যন্ত কোনো বনিবনা হবে না, অবশেষে ভারত সরকার সেটা একরকমের বুঝতে পেরেছে। নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বিশেষভাবে এই বিষয়ে ভীষণ একটা কঠোর অবস্থান নিয়েছেন। 2026-এ নির্বাচিত হয়ে আসার পরেই যখন তারেক রহমান সরকার রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখার আইনটা পাশ করে ফেলল, অজিত দোভাল আগে থেকে এই ব্যাপারে খুব সাবধানী ছিলেন, কারণ ভারতের ভেতরে তারেক রহমান সরকারে আসলে জামায়াতকে পাশ কাটিয়ে একটা খুব বন্ধুত্ব
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে বিএনপি সরকারের সঙ্গে মোদী সরকারের, সেটা নিয়ে ভারতের ভেতরে কিন্তু একটা মহলের উচ্ছ্বাস খুবই কম ছিল। তারা বারবার এই তারেক রহমানের তত্ত্বাবধানে, দেখভালে এবং এই তারেক রহমানের মদতে যে এক রকমের বাংলাদেশে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর জন্য 10 ট্রাক অস্ত্র আনা হয়েছিল, সেই কথাটা বারবার মনে করাচ্ছিলেন। কিন্তু তবু প্রধানমন্ত্রী মোদীর সরকার আশা করেছিলেন প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান একটা স্থিতিশীলতার দিকে যাবেন, একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশের দিকে যাবেন, এবং নিরাপত্তা উপদেষ্টা ভারতের অজিত দোভাল, তার আরেকটা যে বিশেষ উদ্বেগ যে সারা বাংলাদেশ জুড়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ভীষণ রকম তৎপরতা শুরু করেছে। 24 আগস্ট থেকে যে জঙ্গিরা ছাড়া পেয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা ক্রমাগতভাবে সংগঠিত হচ্ছে। তারেক রহমান সরকারের প্রতি প্রত্যাশা ছিল যে সীমান্তবর্তী অঞ্চলে, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে যেমন পাকিস্তানের মদতপুষ্ট ওই জঙ্গি শিবিরগুলো বন্ধ করতে তারেক রহমান সরকার সক্রিয় হবেন, তেমনি সারা বাংলাদেশ জুড়েই তারা এই জঙ্গি তৎপরতায় একটা লাগাম টেনে ধরতে চাইবেন। এর কোনোটাই তারেক রহমান সরকার এখন পর্যন্ত করেন নাই। কাজেই ভারত এখন সরাসরি নিরাপত্তা উদ্বেগের অবসান চায়, এবং সেটা তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব স্পষ্ট করে বলে দিয়েছে। সার্জিও গোরের সঙ্গে অজিত দোভালের যে বৈঠকটা হয়েছে দিল্লিতে, সে বৈঠকের পর সার্জিও গোর এক্স হ্যান্ডেলে স্ট্যাটাস দিয়েছেন, এবং সেখানে তিনি বলেছেন যে এই দিল্লিতে এই তাদের মধ্যকার এই আলাপটা খুবই ফ্রুটফুল হয়েছে, সফল হয়েছে, এবং তিনি বলেছেন যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তারা মূলত আলাপ করেছেন ভারত যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত সহযোগিতার বিষয়টা নিয়ে, আরও কিভাবে গভীর করা যায় এই কৌশলগত অংশীদারিত্ব। এবং তিনি বলেছেন ওই এক্স হ্যান্ডেলের স্ট্যাটাসে যে ভারত এবং যুক্তরাষ্ট্রের গভীর অংশীদারিত্ব, ক্লোজ পার্টনারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মোকাবেলায়। কারণ ভারত এবং যুক্তরাষ্ট্রের অনেকগুলো নিরাপত্তা লক্ষ্যই এক। এই যে পরিস্থিতিটাতে ভারত আর যুক্তরাষ্ট্র পৌঁছেছে, মানে যুক্তরাষ্ট্র যে ভারতের কথা শুনতে শুরু করেছে, সেক্ষেত্রে ইরান যুদ্ধ একটা বিরাট ভূমিকা রেখেছে। পুরো 2025 জুড়ে ভারত একরকমের পর্যুদস্ত ছিল ট্রাম্প প্রশাসনের হঠাৎ নেওয়া নানা সিদ্ধান্তে, মানে পাল্টা শুল্ক আরোপ থেকে শুরু করে এত রকম কিছু বিধিনিষেধ ভারতের উপর আরোপ করেছেন এবং এত রকম হুমকি দেওয়ার চেষ্টা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প মোদী সরকারকে, যে মোদী সরকার একরকমের যুক্তরাষ্ট্র নিয়ে কি করবে বুঝে উঠতে পারছিল না। তারপর আবার যুক্তরাষ্ট্রের বাইডেন সরকার হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। কাজেই সেই রেজিম চেঞ্জ অপারেশনটা যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততায় হওয়ার পর বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে দলে নিয়ে আসতেও ভারতের সময় লেগে গেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আবার শুরু থেকেই বাংলাদেশ প্রসঙ্গটা কিন্তু প্রধানমন্ত্রী মোদীর ওপর ছেড়ে রেখেছিলেন। 2025 ফেব্রুয়ারিতে তিনি দায়িত্ব গ্রহণের পরেই ওয়াশিংটনে যখন প্রধানমন্ত্রী মোদী যান, তখন সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী মোদীর ওপরেই ছেড়ে রাখতে চান। কিন্তু ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কিছুতেই স্থিতিশীল হচ্ছিল না। ইরান যুদ্ধের পরিস্থিতিতে যখন ভারত রাশিয়া চীনের সঙ্গে গিয়ে আরও মৈত্রীর সম্পর্ক গড়ে তুলল, এবং ভারত রাশিয়া চীন এমন একটা মার্কিন বিরোধী জোট হলো যারা ইরান থেকে তেল কেনে এবং যারা মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের এসব হুমকিতে একেবারেই ভয় পায় না, এবং ভারত যখন আরও বেশি মাত্রায় মার্কিন বিরোধী যে জোটগুলো, ধরুন ব্রিক্সকে শক্তিশালী করার দিকে আরও মনোযোগী হয়ে উঠল, তখন কিন্তু আবারও যুক্তরাষ্ট্র ভীষণভাবে ভারতপন্থী হয়ে ওঠার দিকে মনোযোগ দিয়েছে। মানে মার্কো রুবিও দৌড়ে এসে হঠাৎ সফর করে গেলেন সবে, আবার বলেছেন এবছরের শেষে আসবেন, যাতে 2027-এর শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ভারত সফর করে যেতে পারেন। আর সার্জিও গোর প্রায়শই প্রেসিডেন্ট ট্রাম্প আর মোদির মধ্যে ফোন লাগিয়ে দিচ্ছেন, এবং প্রেসিডেন্ট ট্রাম্প মোদিকে কত ভালোবাসেন সে বিষয়টা নিয়ে
প্রায়শই ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। কাজেই এই যে সার্জিও গোর অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করে বললেন এমন একটা সময়ে যে গ্লোবাল সিকিউরিটি চ্যালেঞ্জগুলো, বিশ্বের নিরাপত্তার যে চ্যালেঞ্জগুলো ভারত বোধ করে, মার্কিন যুক্তরাষ্ট্র সেটা বোধ করে, এবং তারা দুজনে মিলে তাদের কৌশলগত সহযোগিতা আরো বৃদ্ধির মাধ্যমে সেই বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে চায়, সেক্ষেত্রে ভারত খুব স্পষ্টভাবে এই অঞ্চলের নিরাপত্তা রক্ষায় যে বাংলাদেশের সঙ্গে চীনের মাখামাখির চাইতেও বাংলাদেশে ইসলাম পন্থার বিকাশ, বাংলাদেশে চরমপন্থার বিকাশ, বাংলাদেশে জঙ্গিবাদের বিকাশ এবং বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যকার অতি মৈত্রী নিয়ে ভারতের যে উদ্বেগ, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে ফেলেছে। ভারত রাশিয়া, চীন সহ বাংলাদেশে বড় বিনিয়োগকারী যে দেশগুলো আছে, জাপানের সঙ্গেও ভারতের মৈত্রী এখন একটা অন্য মাত্রায় গেছে। এই ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এই সময়টায় ভারত রাশিয়া, চীন, জাপান সহ দেশগুলোকে বুঝিয়েছে যে কারো বিনিয়োগ বাংলাদেশে আর স্থিতিশীল থাকবে না, কারো বিনিয়োগ বাংলাদেশে নিরাপদ থাকবে না যদি বাংলাদেশে একটা স্থিতিশীলতা প্রতিষ্ঠা না করা যায়। যখন সার্জিও গোর অজিত দোভাল বৈঠক করছেন, তখনও কানাডা তার অধিবাসীদেরকে আরো উচ্চ সতর্কতা বাংলাদেশ ভ্রমণ সম্পর্কে জারি করে স্পষ্ট করে বলেছে যে 2024-এর আগস্টের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি এত অস্থিতিশীল যে কোনো ছোট ঘটনাও বড় ধরনের প্রাণঘাতী ঘটনায় পরিণত হতে পারে। বেশিরভাগ দেশেরই কিন্তু ট্রাভেল অ্যাডভাইজারি, ভ্রমণ সতর্কতায় বাংলাদেশের সিচুয়েশনটা, বাংলাদেশের পরিস্থিতিটা এই অবস্থায় আছে। কাজেই ভারত, চীন, রাশিয়া, জাপান যে দেশগুলো বড় ধরনের বিনিয়োগ করে বাংলাদেশে, তাদের উদ্বিগ্ন হওয়ার যে যথেষ্ট কারণ আছে, সেটাও নিরাপত্তার লেন্স দিয়ে ভারত সরাসরি বুঝিয়ে দিয়েছে ওই দেশগুলোকে। সেপ্টেম্বরে আসছে ব্রিক্স সম্মেলন, সেই সম্মেলনেও ভারত এই প্রসঙ্গটা খুবই জোরে সোরে তুলবে যে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে হবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে একমত হয়েছে যে তারা ওই ব্রিক্স সম্মেলনের আগেই বরং মার্কিন ভারত জোটকে আরো কার্যকরী দেখিয়ে বাংলাদেশ সরকারকে, তারেক রহমান সরকারকে এটা বুঝতে বাধ্য করবে, দর কষাকষি করবে, চাপ দেবে, যাতে বাংলাদেশ সরকার, তারেক রহমান সরকার বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে, বাংলাদেশে শেখ হাসিনার ফিরে আসার নিরাপদ ব্যবস্থা করে, শেখ হাসিনা ফিরে আসলে তার যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করে এবং তাকে একটা ন্যায় বিচার পাওয়ার, শুধু তিনি নন, তিনি সহ, কারণ শেখ হাসিনা তো বলেছেন তিনি একা ফিরবেন না, তিনি তার দলের অন্যান্য নির্বাসনে থাকা নেতাকর্মীদের নিয়ে আদালতে আত্মসমর্পণ করবেন এবং বাংলাদেশেও যারা হামলা মামলায় বিপর্যস্ত হয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছেন, তারাও এসে তার সঙ্গে আত্মসমর্পণ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত একমত হয়েছে এবং তারা একত্রে সে কাজ শুরু করেছে যে বাংলাদেশের নিরাপত্তা, এই অঞ্চলের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং শেখ হাসিনার নিরাপদে দেশে ফেরার পর তার এবং আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের জন্য ন্যায় বিচার পাওয়ার ব্যবস্থা করা। এখন বল সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের কোর্টে। তাকে খুব শিগগিরই এই সিদ্ধান্ত নিতে হবে যে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের পরামর্শ মোতাবেক একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টির পথে হাঁটবেন, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা প্রতিবেশী ভারতের সঙ্গে একটা সরাসরি সংঘাতের দিকে হাঁটবেন। তবে সে সংঘাতে তিনি সম্ভবত কাউকেই পাশে পাবেন না। মনে রাখতে হবে, শেখ হাসিনার আমলেই বাংলাদেশ চীনের বাণিজ্যের পরিমাণ ইতিহাসের সর্বোচ্চে গিয়ে ঠেকেছিল এবং শেখ হাসিনার আমলেই চীনও বাংলাদেশে সর্বোচ্চ পরিমাণ বিনিয়োগ করেছিল। চীনের মতো সকল দেশই সেই বাণিজ্য আর বিনিয়োগের নিশ্চয়তা চায়, বাংলাদেশে স্থিতিশীলতা চায়।